শুনেছি মেয়ে নাকি ভীষণ রূপবতী, তবে কি সেই রূপেই বুঝেছে তার ভালোবাসা? কথাগুলো বলেই থেমে যায় মানহা। কাপা কাপা হাতে মুছে চোখের পানি। উপরের দিকে তাকাতেই চোখে পড়ে ইট সিমেন্টের প্লাস্টার করা ছাদ। এই সময়ে খোলা আকাশটাই ভীষণ দেখতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ ঘর ছেড়ে পেরিয়ে যায় সে। তবে বাহিরে আসতেই মনের জমা কষ্টটুকু যেন আরও চেপে ধরেছে তাকে। অন্তর্মহলে সকলে নতুন বইয়ের অপেক্ষায় সারি হয়ে দাঁড়িয়ে। মেঝেতে ছড়ানো ছিটানো গোলাপের লাল পাপড়ি। অরুণিমা বসে রয়েছে নিস্তলে। ছেলে বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তিনি। চারিদিক ভীষণভাবে শূন্য হয়ে পড়েছে তার জন্য। এক মুহূর্ত দাঁড়ায় না সে, ছুটে চলে যায় ছাদের দিকে। কোলে আকাশে আজ চাঁদ যেন গোল থালার রূপ নিয়েছে। চাঁদের হলুদ আলোতে পুরো চাঁদ জলজল করছে। আকাশ ভর্তি তারার মেলা বসেছে। মানহা ছাদের একদম কিনারে এসে বসে। আজ বিধাতার কাছে অভিযোগের পাতা খুলতে ইচ্ছে করছে তার। আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে সে, হে বিধাতা, কেন কেন রূপ দিলেন না আমায়? কেন রূপ না দিয়ে তার জন্য আমার মনে ভালোবাসার জন্ম দিলেন? আমার ভালোবাসা হেরে গিয়েছে। শুনছেন আপনি? আমার ভালোবাসা হেরে গিয়েছে। এক রূপবতী আমার সর্বস্ব লুটে নিয়েছে। থেমে যায় মানহা। চাঁদ যেন ঠিক তার মুখের উপর আলো ফেলছে। হঠাৎ মানহা গুনিয়ে ওঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়ার তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বেঈমান হৃদয় বসবাস করে একজনের দেহে, অথচ পুড়ে ছাই হয় অন্যের কথা ভেবে। শানের সুর বেজে উঠেছে। হয়তো ছোট নবাব বউনি এসেছে। মানহা কান পেতে কিছু সময় শোনে। সেই সুর বুকের মাঝে ধক করে ওঠে তার। হাতের তালুতে মুছে নেয় চোখ জোড়া। বসা থেকে উঠে হাঁটা দেয় অন্তর্মহলের দিকে। বউ এসেছে। আর্ধ কোলে করে প্রবেশ করিয়েছে তার মহারানীকে। অন্তর্মহলে আসতেই পথ আটকে দেয় অরুণিমা। বউরে কোল থেকে নামাও আব্বা। কারণ কি মা জানুনি? আমার পুতুলের মধ্যে বউয়ের পা মাটিতে পড়লে যদি সে ব্যথা পায়, আমি কোলেই রাখছি। আপনি বলেন। বুড়ো জোড়া কুচকে আর্ধের মুখের পানে তাকাই অরুণিমা। কাঁদতে কাঁদতে বেশ কিছু সময় আগেই ঘুমিয়েছে ইফরা। আরাধ্য একদমই চাইছিল না তার রক্ত কমলিনীর ঘুম ভাঙ্গাতে। তবে না ভাঙ্গিয়েও উপায় নেই, আম্মা ছাড়বে না। ঘুমন্ত ইফরাকে মাটিতে দাঁড় করতে ঘুম আলগা হয়ে আসে তার। রক্ত কমলিনি, চলে এসছি আমরা। আর্তের ফিসফিসিয়ে বলা কথায় চমকে ওঠে ইফরা। চোখ মেলে সামনে তাকাতেই অরুণিমার চোখাচোখি হয়। শাড়ির আঁচল মাথা থেকে পড়ে গিয়েছে। ইফরা তুলতে নিলেই অরুণিমা শীতল কণ্ঠে বলে, থাক থাক, এত ব্যাকুল হতে হবে না। অরুণিমা এগিয়ে এসে ইফরার পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে নিয়ে বলে, মাশাআল্লাহ, এ যেন আসমানের পরী। যেমন গায়ের গড়ন, ঠিক তেমনই তার রূপ। গায়ের রংখানাও খাসা। আরাধ্য এগিয়ে এসে অরুণিমার কাছে মায়ের থেকে ইফরাকে টেনে নিজের কাছে আনে। মাত্রই অন্দরমহলে এসেছে মানহা। আরাধ্যের পাশাপাশি ইফরাকে দেখতেই বুকে মোচড় দেয় তার। মস্তিষ্কে যেন রক্তক্ষরণ হয়। ওসব কথা কাল হবে। আপাতত বউরে ছাড়েন তো আম্মা। অনিচ্ছা থাকা সত্ত্বেও আরাধ্যের কাছাকাছি এগিয়ে আসে মানহা। কিছু সময় তাকিয়ে থাকে আরাধ্যের মুখের পানে। চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। খুব কষ্টে সামলে নেয় নিজেকে। আরও কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায় ইফরার মুখোমুখি। বেশ খানিক সময় পর্যবেক্ষণ করে তাকে। হঠাৎ হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে ইফরাকে। কাহিনী কি হলো বুঝতে চাইছে সকলে। ইফরাকে বুকে জড়িয়ে নিজের কষ্টগুলো চাপা দিচ্ছে মানহা। ইফরাকে ধোয়াতে আগলে নেয় সে। বেশ কিছু সময় এভাবে থাকার পর মানহা শান্ত স্বরে আরাধ্যের দিকে তাকিয়ে বলে, তুমি পরে এসো ভাইজান, আমি নতুন বউকে ঘরে নিয়ে আসছি। কথাটুকু বলেই আরাধ্যের উত্তরের আশা করে না মানহা। দ্রুত ইফরার হাত ধরে পা বাড়ায় সিঁড়ির দিকে। আরাধ্য ভিমড়ি খেয়ে তাকিয়ে থাকে। যা শালা, এ তো দেখি চোখের সামনে বউ চড়ে। সব শত্রু আমার, সব শত্রু। করতে করতে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে আরাধ্য। প্রায় ঘরের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। আরাধ্যর ঘরে প্রবেশ করতে কাঁচা ফুলের এক মিষ্টি সুবাস ভেসে আসে ইফরার নাকে।
মান্না হাত ধরে একদম বিছানার কাছাকাছি এনে দাঁড় করায় তাকে। তুমি ভীষণ সুন্দরী মেয়ে, সাথে ভাগ্যবতী। মান্নার বলা কথায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইফরার। হয়তো কথার মানে বুঝতে চাইছে। মান্না বেশি ঘাটায় না, মেয়েটার বয়স কম, তার ভালোই বয়সে ছোট হবে সে। তার হয়তো হিংসা হওয়ার কথা, তার ভালোবাসার মানুষ কেড়েছে এই মেয়ে। তবে এখন ভীষণ করুণা হচ্ছে, তার সাথে রাগ হচ্ছে নিজের প্রতি। যেখানে মেয়ে হয়ে সে তার রূপে মুগ্ধ, সেখানে ছোট নবাব তো ব্যাটা ছেলে। পুরো ঘরে নিস্তব্ধতা। ইফরা আর চোখে একবার ঘরটা একটু পর্যবেক্ষণ করছিল। হঠাৎ মানহার কণ্ঠে চমকে যায় সে। ওখানেই দুধের গ্লাস রেখেছি, ছোট নবাব আসলে তাকে দিও। তার পাশেই রয়েছে পানের প্লেট, একটা পানও খাইও কিন্তু। কথাগুলো বলেই ইফরাকে ধরে খাটে বসিয়ে দেয় মানহা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার তাকায় খাটের পানে। বেলি আর গোলাপের মিশ্রণে সাজানো হয়েছে খাট। ভাগ্য চাইলে হয়তো আজ এ খাটে সে থাকতো, কিন্তু আফসোস তার নিজের হাতে সাজানো খাটে অন্য কেউ। হচ্ছে তোর? আরাধ্যের কণ্ঠে ধ্যান ভাঙে তার। আরাধ্য এগিয়ে আসছে রুমের দিকে। মানহা কথা বাড়ায় না, মাথা নিচু করে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বেশ চমকায় আরাধ্য। এই মেয়ে তো চুপচাপ ভেবে কপাল কুঁচকে নেয়। তবে আপাতত মাথাকে বেশি চাপ দিতে চাইছে না বলেই দরজা লাগিয়ে একদম বেডের কাছাকাছি এসে দাঁড়ায় সে। লাল পড়েছে যে? মাথায় থাকা ঘোমটা হালকা উঁচু করে আরাধ্যের মুখের দিকে তাকায় ইফরা। ডান ভরু হালকা উঁচু করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আরাধ্যের চোখে। গায়ে থাকা কালো রঙের শার্টের বোতাম খুলছে সে। কে বলছে লাল পড়তে? বিয়েতে সকলেই লাল পরে, তাই আমিও। খুলে ফেলো, মানাচ্ছে না তোমাকে। বেশ অবাক হয় ইভরা। চোখ দুটো বেশ বড় হয়েছে। কাজল কালো সাদা মনির চোখ জোড়ায় জমানো ভীষণ কৌতূহল। তাহলে পাঠিয়েছেন কেন? আপনার পছন্দসই রংটাই তো পাঠাতেন। আরাধ্য চুপ করে থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নিজেকে থামানো বেশ দায় হয়ে উঠছে তার। বারবার শুষ্ক ঢোক গিলছে সে। শাড়ি তুমি খুলবে নাকি আমি? বাকি কথা শেষ করার আগেই আরাধ্য খেয়াল করে ইফরা উঠে দাঁড়িয়েছে। তবে খাট থেকে মেঝেতে পা বাড়ানোর আগেই ইফরার হাত ধরে থামিয়ে দেয় সে। চেঞ্জ করতে বলিনি, খুলতে বলেছে। বিরক্ত লাগে ইফরার। এক ঝটকে নিজের গা থেকে হাত সরিয়ে দেয় সে। বেশ অবাক হয় আরাধ্য। হাতের দিকে তাকিয়ে খানিকটা বাঁকা হাসে সে। একবার করে আরো খানিকটা এগিয়ে এসে চেপে ধরে ইফরার দুই বাহু। আমি আঘাত করলে মেয়ে, আমি চৌ দিলে বুঝি শরীরে আগুন ধরে? ইফরা কিছু বলে না, ছটফট করছে নিজেকে ছাড়াতে। লাভ হয় না। আরাধ্য আরো কিছুটা শক্ত করে চেপে ধরে ইফরার বাহু। তা বিয়ে করে বর গিয়ে মানছ না যে? এই শিক্ষা পেয়েছে বুঝি স্কুলের মাস্টারমশাই থেকে? স্বামীকে অবমাননা করা? ছাড়ুন, লাগছে আমার। লাগার জন্য তো ধরেছে, পালাতে দেব না বলে তো তুলে এনেছে। এখন তুমি বন্দি মহারানী। হঠাৎ আরাধ্যের চোখ যায় টেবিলের উপর ঢোক গিলে ঢেকে রাখা দুধের গ্লাস। ইফরা তখনও ছটফট করছে নিজেকে ছাড়াতে। পুরুষালী শক্ত হাতে নিজেকে ছাড়ানো ভীষণ কষ্ট। আরাধ্য হাত বাড়িয়ে দুধের গ্লাস নেয়। পুরো এক গ্লাস দুধ পুরোটাই ঢালে ইফরার শরীরে। মাথা বেয়ে তরল গড়িয়ে পড়ছে পুরো শরীরে। ইতিমধ্যেই শান্ত হয়ে গিয়েছে ইফরা। আরাধ্য মুচকি হাসে। ইফরার মুখে বিন্দু বিন্দু দুধের ফোঁটা। গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে, তাতে বেশ কিছু ফোঁটা লেগে রয়েছে। ধীরে আরাধ্য ঝুঁকে যায় ইফরার উপর। বেশ সাবধানে দখলে নেয় ইফরার ঠোঁট। পঞ্চদশীর শরীরে প্রথম পুরুষ ছোঁয়াতে বরফের মতো জমে গিয়েছে মেয়েটা। ধীরে ধীরে আরাধ্যের হাত পেঁচিয়ে নেয় ইফরার ধনুকে নেয় বাঁকানো কোমর। সময় পেরিয়ে যায় বেশ কিছুটা। ইফরার ঠোঁটের কোণে হতে লাল তরল দেখা মিলেছে। আরাধ্য ছেড়ে দেয় তার ঠোঁট। নেশাত্মক চোখে তাকিয়ে থাকে সাদা মনির মায়াবী চোখ জোড়ায়। পাপ পুণ্যের মিলন খেলায় আজ জয় হয়েছে আমার। তার ছেলের হাসি হাসি ইফরা। মনে একরাশ অভিমানে সে ভিড় করেছে তার। ভাঙ্গা কণ্ঠে বলে, কাপুরুষ সব সময় নিজেকে বড় মনে করে, আর তাদের তালিকায় আপনার নামটা বড় অক্ষরে লেখা উচিত ছিল। রহস্যময় হাসে আরাধ্য। আবারও কিছু এগিয়ে যায় ইফরার দিকে। হঠাৎ কোনো সতর্ক বার্তা ছাড়াই ইফরা সহ ধপ করে বিছানায় শুয়ে যায় সে। ভেজা কাপড়, ভারী গহনা, সাথে দুধের কাঁচা এক গন্ধ গা গুলিয়ে আসছে ইফরার। আরাধ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে। কিছু সময় পর এক একে তার শরীরের সব অলংকার খুলে ফেলে দেয় সে। ভেজা বেনারসির আঁচল বুক থেকে নামি আরাধ্য মুখ গুজে দেয়। পুরুষালীর আদরি স্পর্শে থেকে থেকে কেঁপে ওঠে ইফরা। এদিকে আরাধ্যের হাত এলোমেলো বিচরণ করতে থাকে তার সর্বাঙ্গে।
মাফ করুন, এমন করবেন না। উন্মাদ হয়ে উঠেছে আরাধ্য। আশেপাশে খেয়াল নেই তার। পুরো দিন দুনিয়া ভুলে বসেছে। এত কিছুর মাঝেই ফুপিয়ে কাদার এক আওয়াজ কানে আসে তার। ইব্রার বুক হতে মাথা তুলতেই বুঝতে পারে কাঁদছে মেয়েটা। এক হাতে নিজের চুল খামছে ধরে। উপায় নেই, এই মেয়ে এখন তার ভীষণ প্রয়োজন। আরাধ্য আবারও মনোযোগ দেয় নিজের কাজে। ধাপে ধাপে এগিয়ে যখন শীর্ষ চূড়ায় পৌঁছে তখনই মায়া হয় মেয়েটার জন্য। আরাধ্য কামুক স্বরে বলে, কাঁদছো তুমি? ভীষণ লাগছে। তুমি চাইলে আমি হালকা বিরতি নিতে পারি, রক্ত কমালিনি। তবে দুঃখিত পাখি, নিয়ন্ত্রণ হারিয়েছে। একবারে থামতে পারো না জান। ইফরা কাঁদতে থাকে। রীতিমতো হিচকি উঠে গিয়েছে তার। কাঁপা কাঁপা গলায় হাত জোর করে আরাধ্যের কাছে। দূরে থাকুন প্লিজ, আমি প্রস্তুত নই। দ্রুত ইফরার উপর থেকে ছিটকে সরে যায় আরাধ্য। বড় বড় নিঃশ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে সে। সামলাতে পারছে না নিজেকে। এই কেউ পানি আন, বরফ আন। দ্রুত বিছানা ছেড়ে উঠে পাশে থাকা পানি গ্লাস এগিয়ে দেয় ইফরার। রাগী চোখে তাকায় আরাধ্য, সাথে দাঁত খিচে বলে, আমি প্রস্তুত নেই। সর চোখ সামনে থেকে। বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। গটগট করে ঘরে দরজা খুলে বেরিয়ে যায় সে। রাতের কালো আধারি ফুরিয়ে সকালের লালাভা ফুটতে শুরু করেছে। চারিদিকে ফজরের আজান পড়ছে। ঘুম আলগা হয়ে আসছে ইফরার। কাল রাতের ভেজা শাড়িটা গায়ে শুকিয়েছে। ওই যে রাতে রাগ করে বেরিয়েছে আরাধ্য, আর বাড়ি ফেরেনি। আড়মোড়া ভেঙেও কিছু সময় শুয়ে পুরো ঘরটা পর্যবেক্ষণ করছে সে। তাদের দুটো ঘর মিলে যতটা হবে, এই পুরো ঘরটাই ঠিক সেই সমান হবে। ঘরের রংটা কেমন ফ্যাকাশে। একে একে সব মসজিদে আজান শুরু হলো। ইফরার আর ঘুম হবে বলে মনে হয় না। বিছানায় পড়ে থাকা শাড়ির আঁচলটা বুকে টেনে নরম কুশনের বিছানা ছেড়ে উঠে পড়ে সে। ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে থাকে কিছু। বেশ অনেক সময় পর চোখে পড়ে এ বাড়ি থেকে বিয়াতে পাঠানো সেই সুটকেসটা। ইফরা এগিয়ে গিয়ে সুটকেস হতে এক হালকা লাল রঙের শাড়ি বের করে এগিয়ে যায় গোসলখানার দিকে। বেশ কিছু সময় পর লাল রঙের সেই শাড়িটা পরেছে। মাথায় তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বেরিয়ে আসে সে। বেশ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। তোয়ালের বাহিরে থাকা দু একটা চুলের পানি যেন গাল পেরিয়ে বুকে পড়ছে। একটানে মাথায় পেঁচানো তোয়ালে খুলতেই তার লম্বা চুলগুলো ঠিক সাপের মতো। প্রথমে পিঠ পেরিয়ে কোমর, তারপর ধীরে ধীরে একদম হাঁটুতে এসে থামে। ইফরা তোয়ালে 2-3 বার হাতে ঘুরিয়ে নিয়ে ঝাড়া দিতে থাকে চুল। প্রায় অনেক সময় ধরে চুলগুলো বেশ যত্নে মুছে নেয় সে। চিরুনি করার প্রয়োজন। আয়নার উপরের দিকে তাকাতেই কপালে গাঢ় এক ভাঁজ পড়ে তার। আরাধ্যর সেই চিরুনির গোডাউনে নজর পড়েছে। ইফরা কিয়ত সময় স্তব্ধ থেকে নিজে নিজেই বিড়বিড় করে। এতগুলো চিনি দিয়ে উনি কি করেন? পরক্ষণে আবার কিছু একটা ভাবে, তবে কোনো কথা না বলি বেশ ফাঁকা দাঁতের একটা চিরুনি হাতে নিয়ে চলে চট ভাঙতে থাকে। বেলকুনি দিয়ে মৃদু বাতাস প্রবেশ করছে ঘরে। দরজার পর্দাটা কেমন নড়ে উঠছে। চুলের থেকে মনোযোগ সরে যায় ইফরার। হাতে থাকা চিরুনি ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে যায় বেলকুনির দিকে। দরজার একদম কাছাকাছি আসতেই এবার যেন পর্দাটা উড়ে এসে আছড়ে পড়ে একদম ঠিক ইফরার মুখের ওপর। আলতো হাতে মুখ হতে পর্দাটা সরিয়ে দিয়ে হাতে পেঁচিয়ে এক গিট মারে তাতে। বাইরে শীতল বাতাস বইছে। ভোরের এই মিষ্টি হিমেল হাওয়া যেন মন প্রাণ সব ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ পরেই ভোরের স্নিগ্ধতার ফাঁক গলে দেখা দেয় লালচে সোনালি আভা। সূর্য উঠে এসেছে। ইফরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন নীরব সাক্ষী হয়ে নতুন এক দিনের জন্ম দেখছে। হঠাৎ তার চোখ চলে যায় দূরের দিকে, ঘন গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ কুটিরে। ভোর হয়েছে তবুও সেখান থেকে ভেসে আসছে মিলান অথচ স্পষ্ট লাল আলোর ঝলক। আলোটা স্থির নয়, যেন ধীরে ধীরে নিভে গিয়ে আবার জ্বলে উঠছে। মুহূর্তে ইফরার দৃষ্টি বদলে যায়। শান্ত চাহনি গাঢ় হয়, ভোর কুচকে ওঠে। ঠান্ডা ভোরের বাতাসও তার মনে হালকা কাঁপুনি দিয়ে পড়ে। এক পা পেছনে সরে এসে গম্ভীর চোখে তাকিয়ে থাকে ঘরের দিকে। বেশ অদ্ভুত রকমের দেখতে ঘরটি, তবে নজর কাড়া তার সৌন্দর্য। না তৈরি বাসে না ইট সিমেন্টের, তবে কিসের তৈরি প্রশ্ন যে মনে অন্তরালে থেকেই যায়।
দরজার শব্দ হয়েছে। ইফরা ঘুরে তাকাই ঘরের দিকে। আরাধ্য বাড়ি ফিরেছে। বেশ ক্লান্ত লাগছে লোকটাকে। ইফরা বেলকনি থেকে এগিয়ে আসে ঘরের ভেতর। আরাধ্যর হাতে সাদা ব্যান্ডেজের গা থেকে ঝরছে নতুন তাজা রক্ত। কপালের এক কোণও কেটে গিয়েছে কিছুটা। ইফরা বেশ নিখুঁত পর্যবেক্ষণ করে তাকে। ক্লান্ত শরীরটা কোনো মতে টেনে টুনে নিয়ে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। কাল রাতের ফুলগুলো কেমন নেতিয়ে গিয়েছে। আরাধ্য ঝোলানো ফুল হাতে টানতেই এক ফুল ছিঁড়ে নাকের কাছে এনে শুকতে থাকে। ইফরা কিছু বলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে এগিয়ে গিয়ে সুটকেসে হাতে গিয়ে দাঁড়ায় ঘরে থাকা আলমারির কাছে। আরাধ্য ঘাড় কাত করে তার করা প্রতিটা কাণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধৈর্য যে অবাধ্য হয়েছে। এই মেয়ের আশেপাশে থাকলে কেমন হার্টবিট দ্রুত ওঠানামা করে। এমনটা তো শালা খুনের পালাতক আসামির পুলিশ দেখে হবার কথা, অথচ এইটা কি না বউ দেখে তার হচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নিয়ে যে না আলমারি খুলতে যাবে, ঠিক ওই মুহূর্তে মনে হয় হাওয়ায় ভাসছে ইফরা। অবাধ্য ঝড়ের গতিতে ছুটি গিয়ে ছোটোখাটো দেহটাকে এনে বিছানার উপর ফেলে, তার উপর ছেড়ে দেয় শরীরের সমস্ত ভার। কেঁপে উঠে ইফরা রাগান্বিত কণ্ঠে কিছু বলতে নিবে, ঠিক মুখের উপর আরাধ্যের হাত অনুভব হয় তার। বউ, আপাতত তোমার এই দেমাগি মুখটা বন্ধ রাখো। আমাকে একটু শান্তি অনুভব করতে দাও। শরীরে শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে তুমি কাছে থাকলে শক্তি মিলবে। বেশ কিছু সময় অতিক্রম হয়। ইফরা কিছু বলে না। আরাধ্য একসময় ইফরার বুক হতে সরে ঠিক পেটের কাছে এসে মাথা রাখে। একটু এদিক ওদিক সরার উপায়ন্তর নেই। এভাবে ঠিক কত সময় থাকা যায়। বিরক্ত অনুভব হচ্ছে ইফরার। মানুষটা কি ঘুমিয়ে পড়েছে? ডাকবো? এসব ভেবে শরীরটা কিছুটা নাড়িয়ে নেয় সে। তবে নাছরবান্দা মানুষটা আরও শক্ত করে চেপে ধরে ইফরার কোমর। ধনুকের ন্যায় বাঁকানো কোমরে এক পুরুষ হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছে পঞ্চদশী মেয়েটা। শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ইফরার পেট হতে শাড়ির অংশ সরিয়ে উন্মুক্ত অংশে নাক ঘষে আরাধ্য। অপরদিকে লজ্জা যেন তল পেটে ঘুরপাক খাচ্ছে ইফরার। বারবার খামচে ধরছে বিছানার চাদর। এমন সময় তার লজ্জাকে আরও একগুণ বাড়িয়ে দিয়ে টুক করে এক চুমু খেয়ে বসে আরাধ্য। ধীরে ধীরে মুখ তুলে তাকায় তার বাচ্চা বইয়ের দিকে। বিছানার চাদর খামছে, দু চোখ কেমন খিচে বন্ধ করে রয়েছে মেয়েটা। ওভাবে থেকো না বউ, তবে যে রাতে সে ফরজ কাজটা দিনের আলোতে করার ইচ্ছে জাগবে। ফট করে চোখের পাতা মেলে ইফরা। লজ্জায় কেমন নুয়ে গিয়েছে সে। কোনো মতে কাঁপা কাঁপা গলেই বলে, আপনি গিয়ে গোসল সেরে আসুন। ইফরাকে ছেড়ে মাত্রই উঠে বসেছে আরাধ্য। এদিকে ইফরার বলা কথায় কপাল কুঁচকে তাকায় সে। কেন? শুনেছি বিয়ের পরের দিন সকালে গোসল দিতে হয়। আমি দিয়েছি, আপনিও যান। দুষ্ট হাসে আরাধ্য। আবারও কিছুটা ঝুঁকে যায় ইফরার ওপর, সাথে ফিসফিসিয়ে বলে, শুধু গোসল দিতে হয় তা শুনেছ, কেন গোসল দিতে হয় এটা শোনোনি? আচ্ছা, মানলাম গোসল দিতে হবে, তবে তার আগে না হয় গোসলের কাজটা করা যাক। কি বলো, হবে নাকি? কথাগুলো বলে চোখ টিপ দেয় আরাধ্য। ইফরা কি বলবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা উন্মুক্ত পেট শাড়ির আঁচলে ঢেকে ধীরে ধীরে উঠে বসে, কথা এড়াতে প্রশ্ন ছুড়ে। কোথায় গিয়েছিলেন আপনি? রাতেও তো বেশ সুস্থ ছিলেন, তবে মাথায় চোট পেলেন কি করে? এই তো একদিন হলো বিয়ে হয়েছে, এখনই নজরদারি করছো? এইটা কিন্তু একদম ঠিক নয় বউ। মানুষ ঠিকই বলে, বাঙালি মেয়েরা বউ নয়, ঘরের বাত্তি। আহা মরি মরি চলিতে চলিতে, বাজায় কাকন পরনে নিলাম বড়ি। পাগল আমিও রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে রূপও চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে, বাজায় কাকন পরনে নিলাম বড়ি। প্রসঙ্গ পাল্টাতে চাইছেন ছোট নবাব? ভয় হচ্ছে যদি সত্যিটা জেনে ফেলি। বাহ বউ, তুমি তো দেখি পাক্কা গিন্নি হয়ে উঠেছ। ভালো ভালো, বেশ ভালো, এটাই তো চাই। তবে আপাতত ন্যায়বাদী বাদ দিয়ে ঘর সামলাও। কোথায় বাচ্চা কাচ্চা প্ল্যানিং করবে তা না, তুমি কি করো গোয়েন্দা সাজো। এইটা কিন্তু ঠিক না বউ। কথায় আছে পতি পরমেশ্বর। ভুল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। বাঁকা হাসে আরাধ্য। তার বাচ্চা বউ নাকি তার সাথে তর্কে নেমেছে। এইটুকুন একটা মেয়ে কি না যুক্তি সাজাতে এসেছে। মানলে তবে? বেশ অবাক হয় ইভরা। এই মানুষটা কোন কথার কি উত্তর করলো, আসলে কি হতে কি হলো ভাবতে গিয়েও থেমে যায় সে। অধিক সময় চুপ থেকে উত্তর খুঁজে পায় না।
দুজনের মাঝে বেশ নীরবতা। একজন তার ভাবনায় ডুবেছে, অপরজন ভাবকন্যাকে দেখতে ব্যস্ত। আরাধ্যের কণ্ঠে অদ্ভুত এক নেশা জমেছে। আমায় ভাঙতে এসো না রক্তকমলিনী। আমায় ভাঙলে পুরুষ সমাজে তোমার স্থান হবে নরবরে। পুরুষ সমাজ পায়ে পিষে ছাড়বে এই পরিবারকে। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে ইফরা। শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। আলগা হওয়া চুলের খোপা আরও একবার খুলে হাত খোপা করে নিয়ে আবারও এগিয়ে যায় আলমারির দিকে। আরাধ্য উঠে দাঁড়ায়, পিছু নেয় ইফরার। আলমারির কাছে এসে পিছন হতে আবারও জড়িয়ে নেয় তাকে। ইফরা অনুভব করে মানুষটির ছোঁয়ার সাথে বেশ কাটকাট গলায় বলে, কাটা গায়ে যেভাবে লবণ মরিচ দিলে যন্ত্রণা হয়, তবুও মৃত্যু হয় না। আপনার এই অভিশপ্ত ভালোবাসা আমাকে ঠিক একইভাবে যন্ত্রণা দিচ্ছে ছোট নবাব। বেশ কিছু সময় স্থির থাকে আরাধ্য। আলগা হয়ে আসে হাত, বেশ কিছুটা দূরে সরিয়ে নেয় নিজেকে। তার ছিলের এক হাসি খেলে যায় ইফরার ঠোঁটে। আরাধ্য উল্টো ঘুরে এগিয়ে যায় আয়নার কাছে। সিল্কি চুলগুলো আয়নায় তাকিয়ে কয়েকবার ব্যাকব্রাশ করে। ইফরা মনোযোগী হয় নিজের কাজে। তবে আলমারির এক পাট খুলতেই চোখ ছানা পড়া। পুরো আলমারি অগোছালো, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। বেশ গাঢ় এক দীর্ঘশ্বাস ছাড়ে সে। এক এক করে গুছাতে থাকে। বেশ অনেক সময় ধরে এক এক করে সব কিছু গুছিয়ে পুরো আলমারি ঠিক করে সে। আরাধ্য ভদ্র মানুষ, খাটের উপর বসে পা তুলিয়ে তুলিয়ে বইয়ের কাজ দেখছে। সব কাজ শেষ করে কোমর হতে শাড়ির আঁচল খুলে ইফরা। আরাধ্য ঠোঁট উল্টাই এদিক ওদিক তাকিয়ে আধো আধো স্বরে বলে, ও বউ, একটু দিকে আসো না। টপটপ একটা চুমু খেয়ে বিদায় হই। কোথায় যাবেন শুনি? যা বাবা, এই না বলে গোসল দিতে হবে? দাঁত দিয়ে জিহ্বা কাটে ইফরা। আরাধ্য মুচকি হাসে। মেয়েটিকে লজ্জে পেয়েছে, হয়তো পেয়েছে। গাল দুটো কেমন টকটকে লাল হয়েছে। ইস, পুরাই যেন টমেটো। ও বউ, শোনো না, টমেটোর চাটনি করো তো একদিন। বানাতে পারো তো নাকি? উপনিস মাথা নাড়ে ইফরা, যার অর্থ সে পারে চাটনি বানাতে। এই না হলে মিরবারের গেন্নি। যেমন তোমার রূপের আগুন, তেমন তোমার গুণের বাহার। বাহ, হে তো দেখছি চান কপাল আমার। যুগ যুগ বেঁচে থাকো বউ। কাল কোঠরি। মাটির উপর থেকে সরু পাকানো সিঁড়ি নেমে গেছে নিচে। যতই নামো ততই ঠান্ডা আর ভারী হয়ে ওঠে বাতাস। সিঁড়ির দেওয়াল ভিজে কাদামাটির মতো। হাত রাখলেই আঙ্গুলে লেগে স্যাঁতসেঁতে কাদা আর শ্যাওলার পিচ্ছিল স্তর। বাতাসে একটা পচা গন্ধ, যেন শত বছরের পূর্ণ রক্ত, ঘাম আর পচা মাংসের মিশ্রণ। শেষ সিঁড়ি পার হতে সামনে ভেসে ওঠে মাটির নিচে সেই কাল কুঠুরি। দেওয়ালগুলো কাঁচা মাটির, তবে লেপে দেওয়া। উপরে পাতলা চুনের আস্তরণ, সাথে ছোপ ছোপ রক্তের দাগ। একদিকে দেওয়ালে লোহার রিং পোতা, যেখান থেকে ঝুলছে মরিচা ধরা শিকল। কিছু শিকলের একপাশে হাড়গোড়ের মতো কিছু আটকে আছে। মাটিতে অর্ধমিত অবস্থায় পড়ে আছে এক যুবক। চারপাশে পচা মাংসের গন্ধে যেন দম নিয়েও কষ্ট হয়ে উঠছে তার। চোখে বাঁধা কালো কাপড়, ফলে বুঝে ওঠা দেয় সময়টা দিন নাকি রাত। কয়েক ঘন্টা আগে কিছুই মনে নাই তার, শুধু শরীরে রয়েছে মায়ের চিহ্ন। কি হয়েছে, কি ভুল করেছে, কে ধরে এনেছে, এসব কিছুই যেন বুঝতে পারছে না সে। এদিকে পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়েছে। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে, পানি, কেউ আছেন? আল্লাহর দোহাই লাগে, একটু পানি দেন। আশেপাশে কারো সাড়া নেই। হাতে বাঁধা মোটা রশিটাকে বারবার খুলতে চাইছে যুবকটি। শক্তিতে কুলিয়ে উঠতে না পেরেই শরীর ছেড়ে দেয় মাটিতে। নেতিয়ে পড়া শরীরটা টেনে তুলতে চেষ্টার তাগাদা দেয় সে। রশিতে বাঁধা হাত পা কাঁপছে, পিঠের মাংসপেশি টনটন করছে, কিন্তু শক্তি যেন বালির মতো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখনই ভেসে আসে খসখসে পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে মাটির ওপর ঘষটাতে ঘষটাতে। আশার আলো যেন এক ঝলকে বুকের ভেতর ঢুকে যায় ছেলেটির। গলা শুকনো, কিন্তু তবুও যতটা জোর পায় তা দিয়ে বলে ওঠে, কে আছেন ভাই? পানি, একটু পানি দেন। আমি পারতেছি না। পায়ের শব্দটা থেমে যায় একদম কাছে। তার বুক ধরফর করছে, চোখে মুখে হালকা খুশির ঝলক। বেলা 1টা। সকালের নাস্তায় বাহারি রকমের খাবার সাজানো হয়েছে খাবার টেবিলে। অরুণিমা দাঁড়িয়ে বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করছে সব। মানা টেবিলের এক চেয়ারে বসা, বারবার আর চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে সে। হয়তো প্রিয় মানুষটির এক ঝলক দেখা মিলবার অপেক্ষা। তবে তার হচ্ছে কোথায়? সময় পেরিয়ে যাচ্ছে, তাদের নামার নাম নেই। বসার ঘরে খবরের কাগজে চোখ বুলিয়ে চা খাওয়া চেয়ারম্যানের পুরনো দিনের স্বভাব।
নিজের পছন্দসই কাজ আগে শেষ করে তারপর তিনি নাস্তার টেবিলে বসবেন। ইতিমধ্যে তিনিও চলে এসেছেন। আরাধ্য ইফরার নামার নাম গন্ধ নেই। অরুণিমা একবার সিঁড়ির দিকে চায়, পর মুহূর্তে হাঁক ছেড়ে ডাকে। এই রইসুল, রইসুল। কয়েক সেকেন্ডের মধ্যেই অল্প বয়সী এক ছেলে ছুটে আসে, নতজানু হয়ে বলে, জি গিন্নিমা, কিছু লাগবো? ছোট নবাবের ঘরে খবর দাও, নতুন বউয়ের জন্য খাবার টেবিলের সকলে অপেক্ষা করছে। এক মুহূর্ত দেরি না করে রইসুল দ্রুত পা বাড়ে সিঁড়ির দিকে। পরনে সাদা এক সেন্ডু গেঞ্জি, সাথে লুঙ্গি, কাঁধে ঝুলানো গামছা টেনে এগিয়ে যায় সে ঘরের দিকে। এদিকে পানির সাথে বেশ খানিকক্ষণ সময় যুদ্ধ করে অবশেষে লম্বা এক গোসলের পর ভেজা চুলগুলোতে তোয়ালে বুলাতে বুলাতে ঘরে ঢোকে আরাধ্য। চোখ ছুঁই ছুঁই লম্বা চুলগুলো তোয়ালেতে বাড়ি খেয়ে আবারও এসে পড়ছে চোখে। ইফরার শাড়ির লম্বা আঁচল টেনে মাথায় ঢাকে, তবে আরাধ্য তার দিকে না থেকে খাটে গিয়ে বসে ইফরা ঠাই দাঁড়ানো ঘরের মাঝ বরাবর। খুব রাগ লাগে আরাধ্যর। মনে মনে সে নিজেকে সখানে গালিও ছুড়ে দিয়েছে। মন শালায় সব নষ্টের মূল, নইলে কে বিয়ে করে ভাই? আরাধ্য হাই, ওই তো শুধু মনটা বেইমানি করেছে, নইলে এই জীবন সে বাপ্পারাজের মতোই কাটাতে চেয়েছিল। কি আর করার, নিজের কষ্ট মনে চেপে নরম স্বরে বউকে ডাকে। এই যে রক্ত কমলিনী, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে চোখ দিয়ে গেলে খেলে চলবে? একটু সেবা যত্ন তো করতে হবে নাকি? শোনো মেয়ে, স্বামীর সেবা যত্ন করো, দোয়া করে দেব, বছর বছর বাচ্চার মা হতে পারবে। এবার ছোট মাথায় আরাধ্য এই ফাটটামি কথা ঢুকলো কিনা কে জানে। মানুষটা ভীষণ অদ্ভুত, তার কথা তার সাজ, এমনকি পোশাকটাও শুধু এক রঙের। পুরো আলমারি গুছিয়ে হাতে গোনা 3টে শার্ট 3 রঙের, তাছাড়া বাকি সব কিছুই কালো। মনে মনে ভেবেছে লোকটাকে প্রশ্ন করবে কালো কি তার প্রিয় রং, তবে পরক্ষণে মনে হয়েছে হবে হয়তো, না হলে কেউ কি কালো কাপড়ে আলমারি ভর্তি করে? এই যে ভাবনা রানী, আপনার ধ্যানের রাজসভাকে আপাতত মুলতবি ঘোষণা দিয়ে এদিকে এসো, আমার মাথা মোছার কাজে মনোযোগ দিন। ইফরা এগিয়ে এসে হাতে তোয়ালে তুলে নেয়, তবে সে হাত অবধি পৌঁছানোর আগে দরজায় টোকা পড়ে। বিরক্তের সূচক শব্দ উচ্চারণ করে আরাধ্য। যে আপাল, একটু পিচ্ছি বুটের আদর খাবো, তাও জন্য এই মির্জাফরদের ধনে মনে সহ্য হচ্ছে না। আচ্ছা, কোন সমাজে বাস করি, বিয়ে করে বউকে কাছে পাই না? ইফরা কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। তোয়ালের হাতে তাই দাঁড়িয়ে থাকে মেয়েটা। আরাধ্য উঠে দাঁড়ে, দাঁতে দাঁত চিপে এগিয়ে যায় দরজার দিকে। খাবার টেবিলে পরিবেশ বেশ শান্ত। ইফরা দাঁড়িয়ে আছে অরুণিমার পাশে, সকলে খেতে বসেছে। আরাধ্য বেশ কয়েকবার জোর করার পরও সে খেতে বসেনি। এদিকে খাবার টেবিলে বাহারি রকমের খাবার থাকার পরও প্লেট ভর্তি ভাত আর আলু ভাজি নিয়ে বসেছে আরাধ্য। আলু ভাজি নাকি ভীষণ প্রিয়, সব কিছুতে তার আলু চাই। ইফরার বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে খাওয়া দেখছে মানুষটার, কেমন বড় বড় লোকমা মুখে তুলছে, সাথে নিজের হাতের দিকে তাকাচ্ছে বারবার। লোকটার হাতের অর্ধেক হবে তার হাত, আঙ্গুলগুলো কি বড় বড়। এসব ভেবে মনে মনে হাসছে অরুণিমা। খেয়ালে এলেও কিছু বলে না সে। নতুন বউ আমোদ ফুর্তিতে থাকলে তার সংসারে নাকি উন্নতি হবে। আরাধ্যের খাওয়া অর্ধেক হতেই আদো খাওয়া প্লেট এগিয়ে দেয় ইফরার দিকে। কাহিনী বেশ গড়বড়ে বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে থাকে ইফরা। আরাধ্য হাত ধরে টেনে ইফরাকে কিছুটা কাছে এনে আদো খাওয়া প্লেট ধরিয়ে দেয় হাতে, সাথে বেশ কড়া সরে বলে, এই প্লেটের খাবার শেষ করে তারপর আরো খাবার নেবে, বুঝছো বউ? ইফরা কিছু বলে না, মাথা নিচু করে তাকায় খাবার প্লেটের দিকে। বেশ সুন্দর করে এক পাশ থেকে খেয়েছে লোকটা। আরও তো চেয়ার ছেড়ে উঠে কিছুটা সাইডে গিয়ে দাঁড়ায়। সে একই চেয়ারে বসতে বলে ইফরাকে। চেয়ারম্যান এদিক ওদিক তাকায় না, খাবার প্লেটে মনোযোগ রেখে বেশ শান্ত ভঙ্গিতে গরুর গোস্ত আর পরোটা খাচ্ছেন। অরুণিমা এগিয়ে এসে দাঁড়ায় দুজনের মাঝে, বেশ কর্কশ গলায় বলে, এসব কি হচ্ছে বাপজান? মীর বাড়িত কি খাওনের অভাব পড়ছে? তুমি নতুন বউরে ঝুটা খাইতে দিছো কেন? টেবিল হতে অপর এক প্লেট এগিয়ে নিয়ে তাতে হাত ধুয়ে নেয় আরাধ্য। হাতের পানি কিছুটা ঝেড়ে এগিয়ে এসে মুখ মুছে ইফরার শাড়ির আঁচলে, তারপর রয়ে শুয়ে উত্তর করে অরুণিমার প্রশ্নের। হয়েছে কি মা জানুনি, যদি খাবারটা ঘরে পাঠাতেন তবে এক প্লেটে দুজন খেতাম, মানে হলে আমি হাতে তুলে বউকে খাওয়াতাম, সাথে নিজেও খেতাম। তাই এখানে যখন খেতে বসেছে তেমন ঝোটা প্লেটের খাবারটা ওকে দিলাম, এতে মহব্বত বাড়বেই মা জানুনি। এমনি তো তোমাদের বৌমা কেমন সবসময় সাপের মতো ফুসফুস করে ওঠে, এই বুঝি ছোবল মারলো বলে। তাই একটু সাপের খাতির যত্ন করে
মনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইপরা কিছু বলছে না, খাবার প্লেট হাতে অরুণিমা পাশে ঠাই দাঁড়ানো। এদিকে আরাধ্যের এমন রসিয়ে রসিয়ে বলা কথাগুলো যেন মস্তিষ্কের রক্তক্ষরণ বাড়িয়ে দিচ্ছে মানহার। বেচারি তো এত সময় ভালোই তো খাচ্ছিল, এই যে আরাধ্য তার পাশে বসে খাবার খেলো, এতে যে তার কি শান্তি তা কি ওই মানুষটা জানে? একদম জানে না। আরাধ্য পাশ কাটে অরুণিমা ইফরার একদম কাছাকাছি এসে হাত ধরে বসিয়ে দেয় টেবিলে। শুনছো মেয়ে, খাবার সম্পূর্ণ করে ওঠা যায়। ইফরা কিছু বলে না, মাথা নিচু করে খাবারে মনোযোগ দেয়। আর তো আশেপাশে তাকায়, খাবার টেবিলে তার কিছু একটা নেই মনে হচ্ছে। আশেপাশে বেশ কয়েকবার লক্ষ্য করে গলাছে ডাক তোলে সে। রেনুর মা, খাবার টেবিলে ডালের বাটি কই? রান্নাঘর হতে দ্রুত বেরিয়ে আসে রেনুর মা, হাতে গরম ডালের বাটি। অরুণিমা কিছুটা সরে যেতে টেবিলে গিয়ে ডালের বাটি রাখে রেনুর মা। আর তো এগিয়ে এসে ইফরার মাখানো ভাতে ডাল ঢেলে দেয় কিছুটা। বেশ বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে আরাধ্যর পাগলামি সহ্য করে ইফরা। আরাধ্য আরও 1 চামচ ডাল ভাতে দিয়ে বেশ নরম গলায় বলে, শুকনো ভাত খেতে হবে না বউ, গলা আটকে গেলে সে এক বিপদ। এই যে ডাল দিয়েছে, এখন ডাল ভাত আর ভাজি চটকে মানে মেখে খেয়ে ওঠো। ছেলের এহেন কাণ্ডে বেশ অবাক হয় অরুণিমা। এদিকে মানহা যেন নিজের চোখ কান কোনটাই বিশ্বাস করতে পারছে না। এক রাতেই তবে মানুষটার এত পরিবর্তন, ভাবতেই অবাক লাগছে। সত্যি কি পরিবর্তন, নাকি মানুষটা আগেও এমন ছিল? সে চিনতে পায়নি, এসব ভেবে চোখ ঝাপসা হয়ে আসে তার। খাবার টেবিলে চলছে নীরবতা। চেয়ারম্যান সাহেব কোনো দিকে তাকান না, এমন ভাব ধরেছে যেন তার সামনে বিশ্বযুদ্ধ হলো, তার মনোযোগ সেই খাওয়াতেই সীমাবদ্ধ থাকবে। ইফরার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, ভাতের শেষ লোকমা মুখে তুলবে, ঠিক এমন সময় আরাধ্য ঝুঁকে আসে তার দিকে। নরম তুলতুলে হাতে ভাতের শেষ লোকমা পুড়ে নেয় নিজের মুখে। এ যেন পৃথিবীর সেরা মজার খাবার। আজ যেন ডাল ভাতেও স্বাদ বেড়েছে। এত রসের কথা সহ্য হয় না মানহার। খাবার শেষ না করে হাত ধুয়ে উঠে যায় সে। আরাধ্য তাকায় না সেদিকে, তবে ইফরা নজর এড়ে না কিছুর। মেয়েটার ভরে আসা চোখ জোড়াও তার নজরে এসেছে। চেয়ারম্যানের খাওয়া শেষ, উঠতে নিবে, ঠিক এমন সময় অন্দরমহল হতে কারো গলায় ভেসে আসে, রেজা এসেছে ছোট নবাবের সাথে। আজ নাকি কোথাও যাওয়ার পরিকল্পনা আছে তাদের, তাই ডাকতে এসেছে। ইফরার হাতে ধোয়া উঠতেই উঠে দাঁড়ায় সে। অপেক্ষা করে না আরাধ্য, হাত ধরে টেনে সিঁড়ির দিকে যেতে থাকে। ভরকে যায় মেয়েটা। এ লোকটার এমন হুটহাট কাজকর্ম তার ভীষণ বাজে লাগে। হাত বেশ মোছামুছি করতে থাকে সে। বিরক্ত হয়ে আরাধ্য, এত চঞ্চল বউ সে কোনো কালে চেয়েছে বলে মনে পড়ছে না তার। বউ হবে শান্ত নরম এঁটেল মাটির মতো, যেন তাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, অথচ এই মেয়ে পুরাই একটা শক্ত ইট। রাগ লাগছে তার, সে সিঁড়ি পেরিয়ে ধমকে ওঠে সে। এ যে বালের চিংড়ি, এত ভাব ধরো না মামনি, মালিশ দিয়ে দিব, মালিশ। ইফরা কিছুটা অবাক হয়, এই মানুষটাকে সে একদম বুঝে উঠতে পারছে না, তবে জানতে বেশ কৌতূহলী সে। তার সকল চরিত্রের সাথে পরিচিত হতে চায় সে। ঘরের ভিতর প্রবেশ করতেই হাতে এক কাগজের ব্যাগের মতো কিছু একটা ধরিয়ে দেয় আরাধ্য। ইফরা শান্ত চোখে তাকায় ব্যাগের দিকে। গহনার বাক্সের মতো কিছু একটা, পরক্ষণে আবার তাকায় আরাধ্য চোখে। লোকটা কিছু বলবে এই আশায় কিছু সময় তাকিয়ে থাকে। ভাবনা সফল হলো। আরাধ্য ইফরার হাত ছেড়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করে বলে, বিবাহিত নারীর হাত গলা খালি রাখতে নেই, তাই রেগুলার ব্যবহারের জন্য কিছু গহনা আছে, পড়ে নিও। হাত গলা খালি রেখে আমার অকল্যাণ চাইবে তা হচ্ছে না, বুঝছো না? ওসব পরে থেকো, আসছে। কোথায় যাবেন? ঘর থেকে বেরোনোর উদ্দেশ্য মাত্রই এক পা ফেলেছিল, তবে ইফরার কথায় হাঁটার গতি থামিয়ে আবারও ঘুরে তাকায় আরাধ্য। তার বউ কি তাকে নিয়ে ভাবছে? বাহ, বেশ মজা তো। কাজ আছে, দ্রুত চলে আসবো। আমি না আসা অবধি ঘরের বাইরে পা রাখবে না। হাতে থাকা ব্যাগের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইফরা। আরাধ্য বেরিয়ে গিয়েছে। দরজার দিকে একবার এগিয়ে যায় আয়নার কাছে। নিজের ভেসে ওঠা নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল হাসে। ধীরে ধীরে হাত বুলিয়ে স্পর্শ করে নিজের নাক মুখ চোখ। মাথায় সরে যাওয়া শাড়ির আঁচল মাটি বেয়ে পড়ছে, চোখের কোণে পানি এসে ভিড় করেছে। এত কিসের অবজ্ঞা তার ছোট নবাবের উপর? এই প্রশ্নের উত্তর যেন ভিতরটা ভেঙে চুরমার করছে তার। ব্যাগ থেকে লাল রঙের বাক্স বের করে নজর বোলায় তাতে। কিছু সময় তাকিয়ে থেকে আবারও আয়নায় নিজেকে দেখে। ধীরে ধীরে কাপা হাতে খোলে গহনার বাক্স। একটা চিকন চেন,
চুড়ি, হালকা ওজনের একজোড়া কানের দুল রয়েছে। ইফরা এক এক করে পরে নেয় সব গহনা। ফর্সা বরণ গায়ে সোনালি জিনিস কেমন চকচক করছে, ঝলক দিচ্ছে। কি করছো? পেছন থেকে ভেসে আসা কারোর কণ্ঠ শুনতেই দ্রুত চোখ মুছে শাড়ির আঁচল মাথা তুলে পিছনে ঘুরতে নজরে আসে মানহা এসেছে। তুমি? আসতে মানা বুঝি? ইফরা এগিয়ে এসে দাঁড়ায় মানহার মুখোমুখি, মুখে এক মিথ্যা হাসি ফুটিয়ে বলে, এসেছো, বেশ ভালোই হয়েছে। ভীষণ একা লাগছিল। এসো, বসবে। বেলকনির সাদা পর্দাটা খানিকটা নড়ে ওঠে। মানহা সেদিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে গম্ভীর গলায় বলে, ব্যালকনিতে বসি, দেখছো পশ্চিমা হাওয়া আসছে। ইফরা মুচকি এসে এগিয়ে যায় বেলকনিতে। মানহা পিছন পিছন গিয়ে একদম রেলিং ঘেঁষে দাঁড়ায়। পশ্চিমা শীতল বাতাসে গাছের ডালপালা একটি অপর আরেকটি দোলা দিচ্ছে। মানহা অপলক তাকিয়ে দেখে সবুজের সৌন্দর্য। পশ্চিম এদিকটা কেমন ভয়ঙ্কর নিস্তব্ধ। ইফরা এগিয়ে এসে হাত রাখে মানহার কাঁধে। আচ্ছা, তোমার কি মন খারাপ? কাঁধ ঘুরিয়ে একবার ইফরার দিকে তাকায় মানহা। পর মুহূর্তেই আবারও নজর দেয় সেই গাছপালার দিকে। দুঃখ গোপন জিনিস, গোপন রাখতে হয়। প্রকাশ করলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। ইফরার হাত নামিয়ে নেয় সে। পানি খেবা? শুষ্ক ঢোক গিলে যুবকটি। সামনের মানুষটির গলাটা ভীষণ চেনা লাগছে। কাপা কাপা গলায় কিছু বলতে নিবে তার আগে শ্, থামিয়ে দেয় সামনের মানবটি। আরও কিছুটা ঝুঁকে সামনের মানবটি একদম মুখের কাছে এসে বলে, তোর মৃত্যু আসন্ন। গলা জড়িয়ে আসছে যুবকটির, তৃষ্ণায় ফেটে পড়া গলা। আর এই ভয়ঙ্কর সময় সব মিলিয়ে নিঃশ্বাস আটকে আসছে তার। কপাল ভেসে উঠছে বিন্দু বিন্দু ঘাম, হাত পা কাঁপছে, কণ্ঠ জড়িয়ে আসছে। এই তো মনে হচ্ছে কেউ দুহাতে শক্ত করে চেপে ধরেছে গলা। কানে আবার ভেসে আসে পায়ের শব্দ, তবে এবার মনে হয় একাধিক পায়ের শব্দ। কেউ এগিয়ে আসছে তার দিকে। চোখে বাঁধা কাপড়ে ফাঁক গলিয়ে কিছুটা আর চোখে প্রবেশ করলো সব ঝাপসা। দড়ির শক্ত বাঁধনে হাত ছিঁড়ে যাবার উপক্রম। যুবকটি হাত ঘষে চলেছে অনবরত, তবে এ বাঁধন যেন এত সহজে খুলবার নয়। পায়ের শব্দগুলো যেন একদম কাছাকাছি এসে থেমে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাঁশের উপরও বাঁশ আছে, এটা কি তুমি জানো না? গুমট পরিবেশ, দেওয়ালের বাড়ি খাওয়া ভয়ঙ্কর লাইনগুলো যেন ঝাঁঝা করে দিচ্ছে শ্রবণ ইন্দ্রিয়। যুবকটি পা ঘষে ঘষে পেছোতে থাকে। সামনের মানুষটি কে তা জানার আর বাকি নেই। মাটির সাথে পা ঘষে ঘষে পেছোতে গিয়ে ঠেকে যায় দেওয়ালের সাথে। সাথে নাকে ভেসে আসে ভেজা মাটির স্যাঁতসেঁতে এক গন্ধ। নাক কুঁচকে নেয় যুবকটি। মগজ। এই মগজ ভাজি আমার ভীষণ প্রিয়, তা হোক গরুর, ছাগল অথবা মানুষের। কর্কশ গলায় বলা কথাগুলো যেন ঘরের বাতাস আরও কয়েক গুণ ভারী করে তোলে। থরথর করে কাঁপতে থাকে যুবকটি। এত সময়ের বিন্দু বিন্দু ঘামের প্রতিফলন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ খুলে যায় চোখের বাঁধন। চোখে এসে পড়ে প্রকৃতির সাদা আলো। মুহূর্তেই চোখ বুজে নেয় যুবকটি। ইতিমধ্যে পুরো ঘরে ফেটে পড়ে উচ্চ হাসির শব্দে। যুবকটির বুকের ভিতর যেন ভয় আরও কয়েক গুণ বেড়ে যায়। ভয়, মৃত্যু ভয়। সামনে থাকা যমদূত যে সাধারণ কেউ নয়, এ হয়তো তার থেকে ভালো কারো জানবার কথা নয়। এ যে তার পাপের শাস্তি। সরল একজোড়া কাপা কাপা চোখে খুব ধীরে সামনের দিকে তাকায় সে। পাপের দুনিয়ার পাপীকে শাস্তি দিতে হয়। যুবকটি চোখ নামিয়ে নিয়ে মাটির দিকে তাকায়। শরীরের শক্তি অবশিষ্ট নেই। দৃষ্টিতে মাটির দিকে রেখেই ভয়ে ভয়ে বলে, আমাকে মাফ করে দিন। কথাগুলো বেশ ব্যথতুর। মনে হচ্ছে ভীষণ কষ্টে গলা টেনে হিসড়ে বের করা হয়েছে তাদের। আমি স্বীকার করছি, আমার ভুল। দ্বিতীয়বারের মতো উচ্চস্বরে আবারও হেসে ওঠে সামনের মানবটি। সাথে দুপাশে থাকা দুই সঙ্গীও ঠোঁট চেপে হাসছে। ফাঁকা ঘরে হাসির শব্দ দেওয়ালে দেওয়ালে কম্পন তৈরি করছে। অন্তরাত্মা কেঁপে ওঠে যুবকটি। হঠাৎ থেমে যায় সেই হাসি। ডান দিক হাত বাড়াতেই বেল্ট টাইপ কিছু একটা এগিয়ে দেয় তার সঙ্গী ছেলেটা। যুবকটি নিজেও গুটিয়ে নিতে চাইলেও লাভ হয় না। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক আঘাত অনুভব করে নিজের শরীরে। সময় কত পেরিয়েছে জানানি নিতিয়ে পড়ে যুবকটি। এদিকে ক্ষতবিক্ষত হয়ে শরীর ফেটে লাল তরল বেরিয়ে এসেছে। অদ্ভুত এক প্রশান্তির হাসি খেলে যায়। মাগরিবের আজান পড়তে আর কিছু সময় বাকি। মানহা চলে যাওয়ার পরে বেশ লম্বা এক ঘুম দিয়েছিল ইফরা। দেওয়ালে ঝুলতে থাকা ঘড়ির
ঘর কাঁপানো শব্দেই না ঘুমটা ভাঙল তার। এলোমেলো চুলগুলো হাত খোপা করে এগিয়ে যায় হাত মুখ ধুতে। বেশি সময় নেয় না, কোনো মতে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসে শাড়ির আঁচলে পানি মুছতে মুছতে ঘরে ঢুকতে দরজায় শব্দ হচ্ছে। আর তো এসেছে হয়তো। ইফরা দেরি না করে আধমোচা মুখেই এগিয়ে যায়, গিয়ে দরজা খোলে। বউ দরজা খুলেছে ভেবেই মুচকি এক হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে সে। ইফরা ভুরু কুচকে নেয়, বেশ খুঁটিয়ে দেখে আরাধ্যকে। স্বাভাবিকের তুলনায় কেমন যেন লাগছে মানুষটাকে। বেরোনোর সময় তো বেশ পরিপাটি ছিলেন, তবে এখন যেন সেই সাজ একদম নেই। লম্বা চুলগুলো এলোমেলো, চোখে এসে বাড়ি খাচ্ছে। গায়ে জড়ানো শার্টে মাত্রা অধিক ঘাম লেগে আছে। যেতে দিবে তো নাকি? আরব্ধের ধমকের স্বরে ধ্যান ভাঙে ইফরার। ইস, কি বাজে একটা কাজ! সে পথ আটকে দাঁড়িয়ে আছে। ছোট নবাব কি তবে কিছু বুঝে গেল? কি বুঝে যাওয়ার কথা ভাবছো সুন্দরী? তেমন কিছু নয়, আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। ইফরা কথা বাড়ে না, আবারও দ্রুত পা বাড়ে বেলকুনিতে। এই বাড়িতে আসার পর এই বেলকুনি আর ওই বিছানা, এই দুটোই যেন তার প্রধান জায়গা। রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে, হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও উত্তর মিলছে না। এ কেমন প্যারা! এসব নিয়েই মাথার বাম পাশটা চিনচিনে ব্যথায় ফেটে পড়ছে। ভাবনায় তলিয়ে গিয়েছিল নিজেকে নিয়ে। হঠাৎ ঘাড়ে এক শীতল হাতের অনুভব হয় তার। লম্বা চুলগুলো কাঁধ হতে সরিয়ে একদম বুকের কাছে এনে রাখে আরাধ্য। মেয়েটা বেলকুনিতে এসেছিল একটু শান্তি অনুভব করতে, তবে এটা ভুলে গিয়েছিল পুরো অশান্তিটাকেই তো ঘরে রেখে এসেছে। আর তো ধীরে ধীরে ঠোঁট ছোঁয় ইফরার চুলসানো উন্মুক্ত পিঠে। একটানে খুলে ফেলে ফিতে, ঝুলতে থাকা ব্লাউজে ফিতে। ইফরা একটু অবাক হয় না, ঠাই দাঁড়িয়ে দৃষ্টি রাখে দূরের গাছগাছালির ফাঁকে। দূরের ওই ঘরটা নিয়ে ভীষণ কৌতূহল তার। আর তোর হাত ধীরে ধীরে স্থান করে নেয় ইফরার উন্মুক্ত পেট। বেশ এক ঝটকা টানে ইফরাকে একদম নিজের বুকে নিয়ে নেয় সে। অনেক সময় পেরিয়ে গেছে, ইফরা তখনও ঠাই দাঁড়ানো। তবে কি এ মেয়ের অনুভূতি নেই? কেন জানি ভীষণ রাগ লাগে আরাধ্যর। মেয়েটার উন্মুক্ত পেটে হাত নাড়াচাড়া করতে করতে হাতে দড়ির মতো কিছু একটা অনুভব হয়। থমকে যায় আরাধ্য। আবারও বেশ কয়েকবার নেড়ে দেখে বস্তুটাকে। ইফরা অনুভব করে সব কিছু, তবে মুখ ফুটে কিছু বলে না। এই যে মহারানী, এটা বুঝি নজর কাটা শুধু? শুনেছি মেয়েদের বেশি বেশি নজর লাগলে তারা কোমরে বন্ধনে বাঁধে। এবারে চুপ থাকে ইফরা, তবে বেশ বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, তাই যদি হতো তবে আরও 7টা বেঁধে নিত সে। তবুও যদি সে পুরুষের নজর কাটতো। কোনোভাবে তুমি কি ভাবছো আমি তোমাকে নজর দিয়েছে? ইফরা কিছু বলবে তার আগে আরাধ্য আবারও বলে ওঠে, শোনো মেয়ে, আমি নজর দিইনি, তুমি এসেছিলে আমার নজরে। বিশ্বাস করো মায়েরে, তোমাকে প্রথম দেখে আমি পুরোই টাসকি। ভাই, আমার হৃদয়ে পুরো ব্লক পড়ে গিয়েছিল। সময় থেমে গিয়েছিল। তোমার এই লম্বা চুলের আকর্ষণ আমাকে ভীষণ করে টেনেছে। কিছু সময়ের জন্য থেমে যায় আরাধ্য। কিছু একটা ভেবে নিয়ে আবারও বলে, শুনছো মেয়ে, একটা নীল শাড়ি পরবে, সাথে ম্যাচিং ব্লাউজ। তোমার সাদা মনের চোখ জোড়ায় কাজল পড়বে, লম্বা গোছের চুলগুলো ছেড়ে থাকবে। আমি দেখতে চাই, দু চোখ ভরে দেখতে চাই। আবারও প্রেমে পড়তে চাই, ঠিক যেমনই মানুষ প্রেমে পড়ে আশারে দোলন চাপার। থমকে যায় ইফরা। লোকটা কাব্যিক কথাগুলো তার হৃদয়ে কোথাও একটা হালকা জায়গা করে নেয়। ইফরা ঘুরে যায়, চোখে চোখ রাখে আরাধ্যের। নীল বুঝি আপনার প্রিয় রং? রাতের মধ্যপ্রহর, গভীর ঘুমে তলিয়ে গেছে পুরো চেয়ারম্যান বাড়ি। রাত 9টা পার হওয়ার আগেই পুরো গ্রামের মানুষ ঘুমের দেশে পাড়ি জমায়। ঠিক যেমন জনমানব শূন্য এক পরিবেশ। ঘুমের মধ্যেই হালকা নড়ে ওঠে ইফরা। ডান পাশ ঘুরে বিছানায় হাত বুলাতে ঘুম আলগা হয়ে আসে তার। যে জায়গাটায় ঘুমাবে বলে আরাধ্য শুয়েছিল, জায়গাটা ফাঁকা। বেশ কয়েকবার বিছানায় হাত বুলিয়ে ধপ করে চোখ খুলে সে। ঘরের টিম লাইটের মৃদু আলোতে চোখ বুলাই পুরো ঘরে। না, কোথাও নেই মানুষটা। তবে ইফরার ঠিক মনে আছে মানুষটা তার সাথে ঘুমিয়েছিল। তবে এখন নেই কেন? কোথাও কি বেরিয়েছে? তবে সে বুঝলো না কেন? দু চোখের বেশি সময় খুলে রাখতে পারে না সে। মাথা ভারী হয়ে আসছে, ঘুম বারংবার জড়িয়ে নিচ্ছে তাকে। বেশ অনেকটা সময় চোখ মেলে ভাবনার দেশে পাড়ি জমাতে চেয়েও ব্যর্থ হয়ে আবারও নিজেকে সমর্পণ করে ঘুমের কাছে। আবারও শান্ত হয়ে যায় পরিবেশ। দেওয়ালে ঝুলতে থাকা বড় মাপের ঘড়িটা থেকে সময় পেরিয়ে যাবার খবর জানান দিতে থাকে। রাতের আধারে সীমান্তের গোপন পথে চোরাই মাল ঢুকছে বাংলাদেশে। সিগারেটে নিকশ কালো ধোঁয়া উড়িয়ে এক এক করে সকল চোরাই জিনিসের হিসেব নিচ্ছে কেউ একজন। পাশে দাঁড়ানো তার সঙ্গী।
আজ কয় বক্স মাল আইব? বেশি না, মাত্র 25 বাক্স। নিলয়ের উত্তরে বেশ খুশি হয় ছায়া মানবটি। জগদলের এই বর্ডার এরিয়ার এক পাশে ঘন জঙ্গল, অপর পাশে রয়েছে চা বাগানের সমাহার। জঙ্গলের থেকে প্রায় মাইলখানেক দূরেই ছোট্ট একটা বিজিবি ক্যাম্প। তবে এদিকটায় বিজিবি তেমন পাহারাই বসে না, আর এই পথে সকল চোরাই জিনিস ঢুকানো হয় বাংলাদেশে। নিলয় এগিয়ে যায় তার কাটার বেড়ার কাছে। অল্প বয়সী দুজন যুবক এসেছে ওপার হতে। সে এগিয়ে যেতেই এক এক করে বক্সগুলো তারে বেড়ার এপারে পার করে দিতে থাকে যুবকগণ। গুনে গুনে 25টা বাক্স আসার পরে ছুটে পালিয়ে যায় তারা। নিলয় দক্ষ হাতে বক্স টেনে ছায়া মানবের কাছে এনে রাখে। এসব ঠিক আছে? নিলয় উপনিস মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয় ছায়া মানবটি। তার পাশে থাকা সঙ্গীর দিকে হাত বাড়াতেই কালো রঙের এক ব্যাগ এগিয়ে দেয় সে। চারিদিকে তাকিয়ে নিয়ে লোকটা কিছুটা বাঁকে এসে ব্যাগের জিপার একটানে খুলে ফেলে। বের করে এক বান্ডিল টাকা, বেশ কচকচে বাংলাদেশি নোটের 500 টাকার বান্ডিল ধরিয়ে দেয় নিলয়ের হাতে। একসাথে বেশ মোটা অঙ্কের টাকা পেয়ে কুটিল হাসে নিলয়। আজ তবে আসি সাহেব, দরকার লাগলে আবার খবর দিবেন। আপনার লাগি এই বান্দার যান হাজির যে কোনো সময়। নিলয়ের কথাই উপনিস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অনুমতি দেয় ছায়া মানবটি। নিলয় অনুমতি নিয়ে বিদায় নিবে, ঠিক এমন সময় রুক্ষ গম্ভীর কণ্ঠ কানে আসে তার। সাবধান, বেইমানি করলে বেইমানির নাম ঠিকানা সব মুছে যাবে। থমকে যায় নিলয়। ঠিক যেভাবে ঘুরে যাবার জন্য পা বাড়িয়েছিল, ঠিক একইভাবে আবারও ঘুরে তাকায় ছায়া মানবের দিকে। শখকেরা মারা খাইতে চায় কয়জনে? টাকা পাইছে, কাজ করছে, ঘরে বোড়া পোয়াতে 2 টুনাটুনি সংসার চলবো, এই তো অনেক। নিশ্চিন্তে থাকুন জনাব, জান যাইব। তবে এই বেইমানি এই নিলয় মণ্ডলের দ্বারা সম্ভব না। কথা শেষ করে দ্বিতীয়বারের মতো উপনিচ মাথা ঝাঁকিয়ে বিদায় নেয় নিলয়। তার যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকে ছায়া মানবটি। জিন্সের পকেট হতে আরেকটি সিগারেট বের করে রাখে ঠোঁটের কোণে। বেশ যত্ন নিয়ে তাতে আগুন জ্বালিয়ে সঙ্গীতের আদেশ করে। মাল গাড়িতে তোল, ভোরের আগেই ফিরতে হবে। রাতের কালো অন্ধকারে ইতি টেনে পাখির কিচিমিচির শব্দ কানে আসছে। প্রকৃতি জানান দিচ্ছে ভোরের আগমনী বার্তা। শরীরের ওপর মনে হয় প্রায় মন খানিকের মতো ভারী কিছুর ওজন অনুভব হচ্ছে ইফরার। চোখে গভীর ঘুম, চোখ খোলার মতো উপায়ন্তর নেই। হালকা কিছুটা নড়তে নিলে কিছু একটা যেন আবারও আষ্টেপৃষ্টে জড়িয়ে নিচ্ছে তাকে। প্রায় অনেকটা সময় একইভাবে থাকে। বেশ কষ্ট করে চোখ জোড়া মেলে নিজের সাথে পেঁচিয়ে থাকা জিনিসটির দিকে তাকাতেই নজর আসে আরাধ্য নিজের বুকের সাথে চেপে ধরে আছে তাকে। বিরক্ত হয়ে ইফরা সরে যেতে চায় আরাধ্য থেকে, তবে লাভ হয় না। লোকটা ঘুমের মধ্যে আরো শক্ত করে চেপে ধরে তাকে। মনে হচ্ছে ছেড়ে দিলে বুঝি পালিয়ে যাবে। ইফরা বেশ কয়েকবার সরাতে চায় নিজের শরীরের উপর থেকে আরাধ্যর হাত, তবে ব্যর্থ হয় সে। কোনো দিক না দেখে যখন পেরে উঠছে না, তখন সে উপায় না পেয়ে ডেকে ওঠে আরাধ্যকে। এই যে শুনছেন, ভোর হয়েছে, উঠবেন চলুন। ঘুমের ঘরে কিছুটা নড়ে ওঠে আরাধ্য, তবে এবারও ছায় না ইফরাকে। পালে আরও শক্ত করে চেপে ধরে। দম পাচ্ছে না ইফরা। কিছুটা ধস্তাধস্তি করে আবারও ডেকে ওঠে সে। উঠবেন না? তবে আপনি ঘুমোন, আমায় উঠতে দিন। ফজরের আজান পড়েছে, আমি নামাজ আদায় করতে চাই। কানে কাছে মাছির মতো প্যান প্যান করার শব্দে চোখ খুলে আরাধ্য। তবে কি, এ যে তার বাচ্চা বউ, তার রক্ত কমলিনী। হঠাৎ টুক করে ইফরার কপালে এক চুমু দিয়ে বসে আরাধ্য, সাথে যুদ্ধ জয়ের মতো এক হাসি দিয়ে বলে, রাতে কি ঠিকঠাক ঘুম হয়নি বউ? এত সকালে উঠেছ কেন? আরাধ্য দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে কিছু সময় আগে ঘটে যাওয়া কাহিনী বুঝতে ধ্যানে মগ্ন হয়েছিল ইফরা। তবে আরাধ্যের করা প্রশ্নে যেন ধ্যান হতে টেনে বের করে আনে তাকে। নিজেকে সামলে কোনো মতো কাঁপা কাঁপা গলাই বলে, আপনি শুনুন, আমি উঠবো। বইয়ের কথা শুনেই তাকে টেনে আরও কিছুটা নিজের কাছে নিয়ে আসে আরাধ্য। তারপরে বেশ দুষ্টামি সুরে বলে, ধরে রেখেছি বুঝি? ছেড়েও তো রাখেননি। আরাধ্য চোখ জোড়া কেমন ছোট ছোট করে তাকায় ইফরার দিকে, দৃষ্টি ঘুরিয়ে নেয়। ইফরা আরাধ্যর মুখে মিষ্টি এক হাসি রেখা দেখা যায়। সে হাসিটা আরও কিছুটা ফুটিয়ে তুলে বলে, বড়দের মুখোমুখি তর্ক করতে নেই বউ। বুড়োজোড়া কুচকে নেয় ইফরা, কিন্তু সময় আরাধ্যর কালোমণির চোখের দিকে তাকিয়ে থেকে বলে, তবে ছোট মেয়েকে বিয়ে কেন করেছেন? বড়দের বিয়ে করতেন, যারা আপনার মুখে মুখে তর্ক করার স্পর্ধা রাখে। ছোট নবাবের মুখে মুখে তর্ক করার স্পর্ধায় গ্রামে অন্তত আর কারো নেই, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। ভুলে যাবেন না, আপনি ছোট নবাব হলেও বর্তমানে আমার স্বামী।
তাই আপনার উপরে কথা বলার অধিকার রাখি আমি? মানছে তবে আমি তোমার স্বামী? কিছুটা দমে যায় ইফরা, তবে গলায় সে চিরচেনা দম রেখে আবারও উত্তর করে। অস্বীকার করেছি কবে? বিয়ে হয়েছে আমাদের, কবুল বলেছি। মানতে না চাইলেও আপনি আমার স্বামী। এমন উত্তরে হয়তো বেশ খানিক খুশি হয় আরাধ্য। হয়তো এটাই সে চেয়েছিল, জোর করে হোক তার ভালোবাসার মানুষটি তো তার কাছে রয়েছে, তার রক্ত কমলিনী তাকে স্বামী বলে মানছে, হোক না জোর করে, তাতে কি এসে যায়? ভালোবাসাই তো এতটুকু জোর মানে যায়। আর যদি এই মেয়েটাকে সে না পেত তবে কি একা থাকতে পারত? কখনো নয়, কখনো পারতো না। এই মেয়েটাকে না পেলে পুরো গ্রাম জ্বালিয়ে দিত, এই পরিকল্পনাই তো সে করেছিল, তাই না? আজ তবে বিধাতা সহায়, জোর করে হলো তার রানী তার প্রাসাদে এসেছে। ছাড়ুন, আমায় উঠতে দিন। আর্ধ কথা বায় না, ছেড়ে দেয় ইফরাকে। শাড়ির আঁচল ঠিক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইফরা। আলমারি হতে কাঁচা শাড়ি আর তোয়ালে নিয়ে চলে যায় গোসলখানায়। আর্ধ কিছু সময় তাকিয়ে থাকে সেদিকে। ইফরা দরজা লাগাতে দৃষ্টি ঘুরিয়ে নেয় সে। বালিশের নিচে কালো রঙের সেলফোনটা হাতে তুলে নেয়। কিছু সময় খোঁজাখুঁজির পরে খুঁজে বের করে এক পরিচিত নাম্বার ডায়াল করে। সেই নাম্বারে স্ক্রিনের উপর জলজল করছে রামছাগল নামে সেভ করা এক নাম্বার। মুহূর্ত খানিকের অপেক্ষা, অপর পাশে ব্যক্তিটি কল রিসিভ করতে আর্ধ শান্ত কণ্ঠে বলে ওঠে, বেলা 11টায় চলে আসিস। অপর পাশের মানুষটির উত্তরে আসা না করেই কল কেটে ফোন আবারও বালিশের নিচে রেখে দেয়। ইফরা বেরিয়েছে, ভেজা চুল খোপাতে রেখেই অজু করে এসে দাঁড়ে আরাধ্যর সামনে। দৃষ্টি ফুলরের দিকে রেখে শান্ত গলায় বলে, আপনার ঘরের জায়নামাজটা একটু দিন। নেই। আরাধ্যর সরল স্বীকারোক্তিতে একটু অবাক হয় না ইফরা। সে আগে হতে আন্দাজ করেছিল এই ঘরে জায়নামাজ নেই। কথা না বাড়িয়ে আবারও পা বাড়ায় আলমারির দিকে। নিজের ধোয়া একটা কালো সুতি ওড়না বের করে ফ্লোরে বিছিয়ে তাতে নামাজের জন্য দাঁড়ায়। বিছানা তখনও গড়াগড়ি খাচ্ছে আরাধ্য, তবে এবার দৃষ্টি তার রক্ত কমলিনীর উপর। কি পবিত্র লাগছে মেয়েটাকে, স্নিগ্ধ তার প্রতিমা, তার চোখের শান্তি। মাঝে মাঝে ভীষণ কাব্যিক হয়ে ওঠে আরাধ্য, মনে মনে মেলাই হাজারো কবিতার ছন্দ। এই যে এখনো কেমন কথা সাজিয়ে ফেলেছে মনে, হাজারো শব্দের গোলমাল লেগে গেছে তার। আমার রক্ত কমলিনী, আমার স্নিগ্ধতার প্রতিমা, আমার চোখের শান্তি। অশান্ত দিনের প্রান্তে ঝরে পড়া রক্তিম আলো, তুমি যেন কোমল স্রোতের মতো আমার বুকে গিয়ে যাওয়ার নীরব গান। কত জ্বালা, কত অস্থিরতা তুমি ছেড়ে দাও আকাশের মতো বিশালতায়। আমি চোখ মিলিয়ে দেখি শুধু তোমার ছায়া। আমার রক্ত কমলিনী, তুমি আমার মানসিক প্রশান্তি, অগ্নির ভিতর থেকে জন্ম নেওয়া শান্ত সমুদ্র দীর্ঘশ্বাস। আরও তো কতগুলো মনের মাঝে চেপে রাখে, চোখ বুজে বালিশের সাথে মাথা চেপে ধরে সে। ইফরার নামাজ শেষ, হাতে থাকা ওড়না আবারও আলমারিতে রেখে এসে দাঁড়ায় আরাধ্যর সামনে। বেশ শক্ত গলায় জিজ্ঞেস করে, রাতে কোথায় ছিলেন আপনি? ইফরা কথায় না বোঝা নিষ্পাপ শিশুর মতো পিটপিট চোখে তাকায় আরাধ্য। দেখে যেন মনে হয় যে দুনিয়ার কিছুই চেনে না, জানে না। ইফরা দমে যায় না, কণ্ঠ শক্ত রেখে আবারও বলে, কি হলো বলুন, কোথায় ছিলেন? সোজা হয়ে উঠে বসে আরাধ্য। ডান হাতে বিছানায় পড়ে থাকা বালিশ তুলে নেয় কোলে, তাতে হাতের ভার ছেড়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে বসে উত্তর করে, ঘরেই তো ছিলাম, ঘুমোচ্ছিলাম। মিথ্যে বলছেন, আপনি ঘরে ছিলেন না, আমি সারা ঘর খুঁজেছি। বাহ, মাঝরাতে আমি করছিলে, কাহিনী কি? ফেলে রাখা কাজটা করার অনুমতি দিতে বুঝে? প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছেন? হুম, একদম নয়। তবে কি স্বীকার করছেন আপনি মিথ্যে বলেছেন? যদি আমি মিথ্যা বলি তবে এ জীবন আর সত্যের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না রক্ত কমলিনী। বেলা 9টা। আজ আবহাওয়াটা খুব বেশি ভালো না। সকাল থেকে সূর্য মামা তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে। কেমন জানি ভ্যাপসা এক গরম। সকাল সকাল সাদা পাঞ্জাবি পরে একদম তৈরি হয়ে অন্তর্মহলে এসে সোফায় বসেছেন চেয়ারম্যান সাহেব। আজ পরিষদে যেতে হবে, খুব দরকারি কাজ রয়েছে। নির্বাচন যত বেশি এগিয়ে আসছে, কাজের চাপ যেন আরও দ্বিগুণ বাড়ছে। বাড়বে না? এই যে এক দায়িত্বের কাজ, গ্রামবাসী খারাপ ভালো বিচারের গুরু দায়িত্ব। গ্রামের সকলে চেয়ারম্যানকে ভালো মানুষ বলেই জানে, তাই দুইবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। বেতের সোফায় বসে পায়ের উপর পা রেখে খবরের কাগজে একবার চোখ বুলিয়ে নিচ্ছে চেয়ারম্যান। রেনুর মা বেশ কিছু সময় আগে এসে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ডাক দিয়েও ফেলেছেন,
তবে চেয়ারম্যান সাহেবের নজর সেদিকে নেই। এইদিকে যে ঠান্ডা হতে চলল চা। রেনুর মা উপায়ন্তর না পেয়ে আবারও ডেকে ওঠেন। সাহেব, চা তো ঠান্ডা হইয়া গেল, খাইবেন না? চেয়ারম্যান সাহেব খবরের কাগজ ভাঁজ করে সামনে টি টেবিলে রাখতে রেনুর মা হাত বাড়িয়ে চায়ের কাপ এগিয়ে দেয় তার দিকে। বেশি গরম নেই। চায়ের কাপ হাতে পেয়ে চোখ বুজে কারো এক চুমুক বসান তিনি। সকালবেলা এক কাপ দুধ চা যেন মনকে খুশি করে দেয়। প্রথম চুমুক দিয়ে চায়ের কাপ হাতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে রেনুর মায়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ গো কোহিনূর, দক্ষিণ পাড়ার খবর কি কিছু জানো? নির্বাচনে খন্দকার বাড়ির কেউ কি এবার নমিনেশনের কাগজ জমা দিব না নাকি? ঘামাক্ত হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে রেনুর মা হাসি মুখে বলে, তার কইতে চেয়ারম্যান সাহেব, শুনলাম খন্দকার সাহেবের পোলা পুরান ভাইজান আইছে ঢাকা থাইকা। পুরা নির্বাচনের সময়টা নাকি খন্দকার সাহেবের পাশেই থাকবো। ভুরুজোড়া কুচকে নেয় চেয়ারম্যান। চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে তাকিয়ে কোহিনূরের দিকে বেশ অবাক হওয়ার ভঙ্গিতে বলে, কি বলিস? উড়ান কোনটা? খন্দকারের ছোট পোলাটা নাকি? হ চেয়ারম্যান সাহেব, ছোটটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার আইনা কি জানি কয় হেয়া পাশ করছে। শুনছি এবার খন্দকারের দুই পোলা নাকি যেমনি হোক বাপরে নির্বাচনে জিতাইয়াই ছাড়বো। রেনু মায়ের কথায় কিছুটা মুচকি হাসি চেয়ারম্যান। চায়ের কাপে আরও একবার চুমুক দিয়ে বলে, তাই নাকি? খালি তাই না, উড়ান ভাইজানের মাথায় কিন্তু মেল্লা বুদ্ধি। আপনি ছোট নবাবেরে একটু সাবধানে চলতে কইয়েন, নইলে ওই খচ্চর খন্দকার আর তার দুই পোলা কখন ছোট নবাবের কি ক্ষতি কইরা দেয় মালিক জানে। চায়ের কাপে শেষ এক চুমুক দিয়ে অবশিষ্ট বেশ খানিকটা চা সহ রেনু মায়ের দিকে কাপ এগিয়ে দেয় চেয়ারম্যান। ছোট নবাব উঠলে পরিষদে যাইতে কয়ে কোহিনূর, আজ পরিষদে যাওয়া ভীষণ দরকার। রেনুর মা ডান দিকে ঘাড় কাত সম্মতি জানায়। চেয়ারম্যান সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, তবে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে রেনুর মা আবারও বলে ওঠে, বলছিলাম কি চেয়ারম্যান সাহেব, মাইয়াডার বয়স হইছে, বিয়া দেওয়ান লাগতো। আপনি যদি কি? রেনুর মায়ের কথা শেষ করার আগেই থামিয়ে দেন চেয়ারম্যান। রেনুর মায়ের মুখের দিকে তাকে অমায়িক কণ্ঠে বলে, তুমি বিয়ার সব আয়োজন করো কোহিনূর, যত খরচপাতি হইব সব আমি দিতাম। খুশিতে চোখ চিকচিক করে ওঠে রেনুর মায়ের। চেয়ারম্যান বেরিয়ে যায়। অরুণিমা রন্ধনশালা হতে ডেকে ওঠে রেনুর মাকে। শাড়ির আঁচল চোখের পানি মুছিয়ে নিয়ে সেও রন্ধনশালার দিকে যায়। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন ফোন, ঠিক তেমনি আকামের আসল সূত্র এই ফোন। যে জিনিসটার উপর দুদিন পর পর খেপে যায় আরাধ্য। নাছর বান্দা এক জিনিস, একবার বেজেছিস হয়েছে, তা না বারবার কাঁপছিস কেন রে? ঘুম ভেঙে যায় আরাধ্যের। বালিশের নিচে ফোনটা কাঁপছে। ধোঁয়াশা মাখা চোখে কোনো মতে বালিশের নিচ হাতে ফোন বের করে কানে রাখে। আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে তার নাকিন বউয়ের শীতল ঝোরের জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। অনুগ্রহপূর্বক তার ঘুম শেষ হওয়া অবধি অপেক্ষা করুন। টাটা, বাই বাই। কোনো মতে কতটুকু বলেই কল কেটে দেয় সে। ফোন হাতে রেখে ইফরার পিঠে নাক ঘষে আবারও ঘুমের দেশে যাওয়ার ট্রেনে উঠবে, ঠিক তখনই আবার কেঁপে ওঠে ফোন। এবার যেন বেশ বিরক্ত হয়ে স্ক্রিনে নজর বোলায়। চেয়ারম্যান সাহেব ফোন করেছে। আর তো হাত দিয়ে চোখে ডলা দিয়ে আবারও ফোনে তাকায়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ফোন করেছে। আর তো কল কেটে যাওয়ার আগেই রিসিভ করে লাউডে দেয়। বলুন আব্বাজান। আর্দর কিছু সময় আগের ব্যাপারে বিরক্ত চেয়ারম্যান। বেলা 11:25। তবুও ছেলে পরিষদে যাওয়ার খবর নেই। তিনি কণ্ঠে বিরক্তি নিয়ে বলেন, জলদি পরিষদে আসো। আসছে। উত্তর পাওয়া মাত্রই কল কেটে দেয় চেয়ারম্যান। আর্দ আড়মোড়া ভেঙে ইফরাকে ছেড়ে উঠে বসে বিছানায়। ফোনে কল লিস্টে থাকা দ্বিতীয় নাম্বার আবারও ডায়াল করে। কিছু সময়ের অপেক্ষা। অপর পাশের কল রিসিভ হতে আরাধ্য তেতো গলায় বলে, আমার বালের নাতি, আপনাকে বলা হয়েছিল বেলা 11টা আসতে, এসছেন? বিপরীত পক্ষের কথোপকথন ঠিক শোনা যায় না। আরাধ্য কিছু সময় চুপ থেকে গম্ভীর গলায় বলে, অপেক্ষা করো, আসছে। কল কেটে বিছানা ছেড়ে উঠতে নেবে, ঠিক এমন সময় ঘুমের মাঝে নড়ে ওঠে ইফরা। থেমে যায় আরাধ্য। চোখ বোলায় তার ঘুমন্ত বউয়ের মুখের দিকে। কি সুন্দর বাচ্চা বাচ্চা এক মুখ। ঘুমিয়ে থাকা মেয়েটাকেও ঠিক কতটা সুন্দর লাগছে যে সে মুখে বলে প্রকাশ করতে পারবে না।
ঘুমরানি তৈলাক্ত ত্বকের এই সৌন্দর্য যেন তাকে নতুন করে প্রেমে ফেলে। আচ্ছা, এ মেয়ে কি মাটির তৈরি? এ কি সত্যিই মাটির তৈরি? এত সুন্দর কেন? এ মেয়ে কি বোঝে তাকে দেখলেই আমার সব এলোমেলো লাগে? ইস, ছোটোখাটো একটা মানুষ। ছোটোখাটো হলে কি হবে? বউ তার ভীষণ ডেঞ্জারাস। এই তো সকালে যদি কথার মাঝপথে বউকে থামিয়ে না দিলে না জানি কি কি প্রশ্ন করে বসতো। তাই তো বউটাকে চেপে ধরে শুয়ে পড়েছিল যেন সব ভুলে যায় মেয়েটা। প্রথমে বেশ কিছু সময় ছোটাছুটি করলো, পরে ঠিকই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। হঠাৎ আরাধ্যর নজরে আসে ইফরার শাড়ির আঁচল সরে গিয়ে উন্মুক্ত পেটে কিছু অংশ দেখা যাচ্ছে। শুষ্ক ঢোক গিলে সে কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইফরার উন্মুক্ত পেটে। কালো তিলটাকে আড়াল করে রাখা কালো সুতার দিকে গলা শুকিয়ে আসছে। এ কেমন অনুভূতি? আরাধ্য দৃষ্টি ঘুরিয়ে নেয়। শরীর ঘেমে উঠছে, দু হাতে মাথা চেপে ধরে নিজে নিজে বিড়বিড় করে। আরে শালা, সামলা নিজেকে। এইভাবে চোখ দিয়ে বউটাকে গেলে খাবে নাকি? একদম নয়, এতে মেয়েটা তো চরিত্র দাগ দিবে। চরিত্র, এই কথাটা স্মরণে আসতে নিজেকে শখানেক গালি ছুড়ে দেয় সে। রাগ লাগছে, মাথা ছেড়ে দিয়ে ইফরার মুখের দিকে তাকায়, তবে নজর যেন ঘুরে ফিরে সে উন্মুক্ত পেটে গিয়ে থামে। উফ মাইরি, এই মেয়ে তো দেখছি আমার সতীত্ব হরণ করে ছাড়বে। না, এখানে এখন থাকা চলবে না। কথাগুলো বলেই আরাধ্য যে বিছানা ছেড়ে উঠতে যাবে অমনি শাড়ির কিছুতে পা পেতে ধপাস করে ইফরার উপরেই পড়ে যায়। এদিকে ঘুমের মধ্যেই পুরো ঘর কাঁপিয়ে চেঁচিয়ে ওঠে ইফরা। আরাধ্য ভরকে যায়, নিচের শরীরের ভর আরও কিছুটা ইফরার উপরে ফেলে দিয়ে মুখ চেপে মেয়েটার। মুখ দিয়ে শব্দ বের করতে না পেরে হাত ছোড়াছুড়ি শুরু করে ইফরা। তবে আরাধ্যর পেটানো শরীরে মারতে গিয়ে তার নিজের হাতে ব্যথা পায়। আরাধ্য এক ধ্যানে ইফরার চোখের দিকে তাকিয়ে থাকে। আশেপাশে কোনো কিছুই তার খেয়াল নেই। এই যে ভারী একটা শরীর নিয়ে চিকন রোগা মেয়েটার উপর পড়ে আছে, এতে যেন হুঁশ নেই। ইফরার রাগ লাগে, সুযোগ বুঝে কামড় বসিয়ে দেয় আরাধ্যের হাতের তালুতে। খুব বেশি ব্যথা না লাগলেও ধ্যান ভাঙে আরাধ্যর। নিজের অবস্থান বুঝতে পেরে ইফরার ওপর থেকে দ্রুত উঠতে চায় সে, তবে আর হলো কই, এবারও উঠতে নিবে পেঁচানো সাইতে লেগে সোজা ফ্লোরে পড়ে যায় বেচারা। ওরে আল্লাহ, জীবনে বুঝি এটাই বাকি ছিল? বউয়ের আদর না পেয়ে লাথি খেতে হচ্ছে।